চ্যাপ্টার 4টা শুরু করব। এটা হচ্ছে ডিভিজিবিলিটি এন্ড মডুলার অ্যারিথমেটিক। তো চ্যাপ্টারটা বেশ মজার আছে, মানে অনেক কিছু যেগুলো আছে যেগুলো আসলে আমরা জানি কিন্তু একটু নতুন ফরম্যাটে দেখতে হবে আর কি। তো বেসিক্যালি এই পুরো চ্যাপ্টারটা যেটা, যে 4 নাম্বার চ্যাপ্টার, যেটা এখান থেকে আমরা সিলেক্টিভ কিছু সেকশন পড়বো আর কি। যেটা আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে আসলে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর সিলেবাস বা আউটলাইনটা এত বিশাল যে এখান থেকে আসলে আমরা সবকিছু কভার করতে গেলে একটা সেমিস্টারের জন্য অনেক টাফ হয়ে যায় আর কি। তো আমি যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিলেক্টিভ কিছু সেকশন নিয়ে চ্যাপ্টারের মূল জিনিসগুলো কভার করবো আর কি। তো চ্যাপ্টার 4টা হচ্ছে নাম্বার থিওরি বেসিক্যালি। তো এখন নাম্বার থিওরি হচ্ছে যে মানে আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ইনফ্যাক্ট ইনসাইড অফ দ্য কম্পিউটার আমরা যেভাবে নাম্বার গুলোকে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, তো যে যে ম্যানিপুলেশন গুলো আমরা নর্মালি করি ওগুলো কম্পিউটারে কিভাবে প্রসেস হয়। আমরা তো জানি হচ্ছে আমাদের মানে কম্পিউটার যে যে কাজটা করে সেটা হচ্ছে যে বাইনারিতে নাম্বার গুলোকে সেভ করে বা প্রসেস করে। তো এই নাম্বার থিওরি থেকে কিন্তু একটা বিশাল জিনিস আমরা ফার্স্ট সেমিস্টারে কভার করছি, সেটা হচ্ছে কনভার্সন গুলো। তোমাদের নিশ্চয়ই মনে আছে ডেসিমাল থেকে বাইনারি বা অক্টাল হেক্সা এই জাতীয় কনভার্সন গুলো আমরা করছি। তো এগুলো ছিল হচ্ছে বিভিন্ন বেজের মধ্যে কনভার্সন। আর আমরা যেটা এখন দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে নাম্বার গুলোকে একটু ভালো করে আন্ডারস্ট্যান্ড করার, একটু বোঝার। তো এটা তোমরা জিনিসটা মানে লেকচারটা আগালে বুঝতে পারবে। তো আম, আচ্ছা, আমাদের প্রথম আম, আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ডিভিশন। তো আমরা তো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করা, এই জিনিসগুলো তো আমরা জানি, এগুলো তো একেবারে কতগুলো ছোটবেলার জিনিস। তো এগুলোকে আমরা কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলাতে ফেলবো, বা এই ডিভিশনের যে অ্যাকচুয়াল ফর্মুলা এটা থেকে আমরা আরো কিছু ডেফিনেশন বা থিওরেম বের করবো আর কি। তো যেমন এখানে একটা ডেফিনেশন বলা আছে, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, এ এন্ড বি আর ইন্টিজার্স। দুইটা ইন্টিজার দেওয়া আছে এ এবং বি, যেখানে শর্ত হচ্ছে এ 0 হতে পারবে না। হ্যাঁ, and then a divides b if there exists an integer c such that b equal to ac. আচ্ছা, এটা খুবই মানে তোমার একটা কমপ্লিকেটেড একটা ইয়ে দেখা যাচ্ছে, ডেফিনেশন দেখা যাচ্ছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে সাপোজ দুইটা ইন্টিজার আছে এ এবং বি, যেখানে বলা হচ্ছে এটা 0 না, তাহলে এ ডিভাইডস বি, অর্থাৎ বি কে এ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। শুধু ভাগ যাবে তা না, এটা হচ্ছে পুরোপুরি ইভেনলি ডিভাইড করা বলে আর কি। অর্থাৎ নিঃশেষে বিভাজ্য যদি কিনা একটা ইন্টিজার থাকে সি, একটা পজিটিভ ইন্টিজার থাকে সি, সাচ দ্যাট বি ইকুয়াল টু এসি। তাহলে আমরা যদি এভাবে জিনিসটাকে চিন্তা করি যে এ যদি সাপোজ এ যদি সাপোজ 5 হয় আর বি যদি 25 হয়, তাহলে আমরা জানি হচ্ছে 5 দিয়ে 25 কে নিঃশেষে বিভাজ্য করা যায়। তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে 25 অর্থাৎ এই বি ইকুয়াল টু 5 ইন্টু সাম ইন্টিজার সি, যেটা হতে পারে 5। ওকে, আবার এভাবেও লিখতে পারি যে a ইকুয়াল টু যদি তোমার 6 হয়, b ইকুয়াল টু যদি 36 হয়, তাহলে এভাবে লিখতে পারি যে 36 ইকুয়াল টু 6 ইন্টু 6। হ্যাঁ, অথবা যদি b ইকুয়াল টু 42 হয়, তাহলে লিখতে পারি 42 ইকুয়াল টু 6 অর্থাৎ a ইন্টু তোমার কত 7, সি এর মানটা হবে 7। তাহলে সি এর মানটা হচ্ছে
একটা পজিটিভ ইন্টিজার। তাহলে নিঃশেষী বিভাজ্য যখন হবে তখন আমরা এই রিলেশনশিপের মধ্য দিয়ে সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তাহলে বি হচ্ছে যাকে তুমি ভাগ দিচ্ছ, আর এ হচ্ছে যাকে দিয়ে ভাগ দিচ্ছ। ওকে, তাহলে এটা এটা হচ্ছে বি হচ্ছে ডিভিজার বলে আর কি, আর এ হচ্ছে ডিভিডেন্ড অর্থাৎ ভাজ্য, যাকে তুমি ভাগ দিচ্ছ। এটা যদি নিঃশেষে বিভাজ্য হয়, এই এ ডিভাইডস বি, এটা দিয়ে আসলে বোঝাচ্ছে হচ্ছে এ বি কে ইভেনলি ডিভাইড করতে পারে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য করতে পারে। ওকে, তারপরে এ যদি ইজ নট ইকুয়াল টু বি হয়, ডাজ নট, সরি, ইফ এ ডাজ নট ডিভাইড বি, তাহলে বোঝা যাচ্ছে যে কোনো ভাগফল থাকবে, অর্থাৎ নিঃশেষী বিভাজ্য হচ্ছে না। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের ইয়েগুলো দেখতে পারি। ওকে, এটা হচ্ছে a divides b if there exists an integer c such that b equal to ac. ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে কিভাবে ইয়ে করব? আচ্ছা, এখানে আরো মানে জাস্ট এই ফর্মুলাটাকে বিভিন্ন কথায় লিখছে আর কি, যে when a divides b we say that a is a factor or a divisor of b and b is a multiple of a. জাস্ট এটাকে একটা মানে কতগুলো সংখ্যা মানে কথায় লিখছে আর কি, মানে যদি দেখা যায় যে বি কে এ দ্বারা নিঃশেষে বিভাজ্য যদি হয়, হ্যাঁ, তাহলে মানে এ ডিভাইডস বি, হ্যাঁ, বি কে এ দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা বলতে পারি এ ইজ এ ডিভিজার অফ বি এন্ড বি ইজ এ মাল্টিপল অফ এ। The notation a divides b denotes that a divides b, নিঃশেষে বিভাজ্য। If a divides b, then b divided by a is an integer. এটা কিরকম? তো যেটা দেখা যাচ্ছে যে সাপোজ 42 কে আমি 6 দিয়ে যদি ভাগ দিই 7 থাকে, এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তাহলে এখানে আমার a হচ্ছে 6, b হচ্ছে 42। হ্যাঁ, তাহলে আমরা এমন করতে পারি যে যদি মানে অর্থাৎ এখানে যেটা বলতেছে যে এটা মানে ইন্টিজার হবে আর কি। আর যদি ইয়ে না হয়, সাপোজ হচ্ছে আমি অন্য একটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে তাহলে বোঝা যাবে যে সাপোজ 44 কে তুমি 6 দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে আমার এখানে ফ্র্যাকশন ট্যাকশন চলে আসবে না? আমি যদি এটাকে ইয়ে করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে যদি ইফ এ ডাজ নট ডিভাইড বি, হ্যাঁ, তখন কিন্তু এটা ইন্টিজার হবে না, অর্থাৎ ভাগফল যেটা আর কি ওটা ইন্টিজার হবে না, ফ্র্যাকশন হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, ফ্লোটিং পয়েন্ট কোনো কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। তো পূর্ণ সংখ্যার জন্য আমাদের নিঃশেষী বিভাজ্য হতে হবে। আচ্ছা, এখন একটা এক্সাম্পল আসতেছে, সেটা হচ্ছে আমাদেরকে ডিটারমাইন করতে বলছে, determine whether 3 divides 7 and whether 3 divides 12. তাহলে বলতেছে যে 7 কে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। এটা হয় না, হ্যাঁ, সো এই ক্ষেত্রে এটা ফলস, যে 3 ডাজ নট ডিভাইড 7। ডিভাইড হয় কিন্তু ইভেনলি ডিভাইড হয় না, নিঃশেষে বিভাজ্য হবে না। কিন্তু 12 কে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, সো 3 ডিভাইডস 12, এটা ঠিক আছে। ওকে, এখানে আমরা তাহলে ডিভিশনের কিছু একটা একেবারে বেসিক একটা ডেফিনিশন পড়ে আসছি, এটা মাথায় রাখবা। সেটা হচ্ছে যদি বি কে এ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে একটা ইন্টিজার থাকবে সি, যার সাপেক্ষে বি ইকুয়াল টু এসি লিখতে পারবে। হ্যাঁ, যদি এ ডিভাইডস বি হয়, তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী বলতে পারবো বি ইকুয়াল টু এসি, যেখানে সি হচ্ছে একটা ইন্টিজার। ওকে,
সো এটা ছিল আমাদের ডিভিশন সম্পর্কে কিছু জিনিস আর কি। আচ্ছা, এবার ডিভিজিবিলিটির কিছু প্রপার্টি আছে। হ্যাঁ, এই প্রপার্টি গুলোকে আমরা একটু জানার চেষ্টা করি। তো এখানে আমাদের থিওরেম যেটা বলতেছে, এখানে প্রপার্টি গুলোকে ব্যাখ্যা করার জন্য একটা থিওরেম দেওয়া হয়েছে, যার তিনটা পার্ট আছে। প্রথম পার্টটা দেখি, ইফ এ ডিভাইডস বি and a divides c, then a divides b plus c। তাহলে এটা হচ্ছে একটা থিওরেম বা একটা প্রপার্টি, থিওরেমের একটা পার্ট। এটাকে যদি আমরা প্রুফ করতে চাই, তাহলে মানে নর্মালি ম্যাথমেটিক্যাল প্রুফে না গিয়ে আমরা এমনি জিনিসটাকে দেখি না। যেমন বলতেছে ইফ এ ডিভাইডস বি, তার মানে হচ্ছে সাপোজ 5 ডিভাইডস 25, নিঃশেষে বিভাজ্য হয়। আবার বলতেছে 5 ডিভাইডস 30, এটা a ডিভাইড c। তাহলে এখানে a ইকুয়াল টু হচ্ছে 5, b ইকুয়াল টু হচ্ছে কত 25, c ইকুয়াল টু হচ্ছে 30, তাই না? তাহলে এখন বলতেছে হচ্ছে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে কি এই এই কনক্লুশনটা হোল্ড করে কি? বলতেছে হচ্ছে b প্লাস c এর যে যোগফল, অর্থাৎ 25 প্লাস 30, এটা যোগফল কত আসে 55। তাহলে এটাকেও 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ওকে, তাহলে বোঝা যাচ্ছে মানে এই ফর্মুলাটা আসলে বা এই থিওরেমটা খাটে। এটা হচ্ছে আমরা জাস্ট কিছু সংখ্যা বসাই চেক করে দেখছি যে if a divides b and a divides c, then a divides b plus c। এখন এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যাল প্রুফের মধ্যে দিয়ে সলভ করার চেষ্টা করব। সেটা কিরকম হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে ইফ এ ডিভাইডস বি, তাহলে নিশ্চয়ই একটা ইন্টিজার থাকবে যার সাপেক্ষে আমরা বলতে পারবো যে বি ইকুয়াল টু এসি। আমরা এরকম একটা জিনিস এর আগের স্লাইডে পড়ে আসছি না? তাহলে এটা এটা খাটে কখন, যদি a divides b হয়, then there exists an integer c such that b equal to ac। একটু খেয়াল করে দেখো, আমরা এইটাকে প্রমাণ করতে চাচ্ছি। তাহলে if a divides b যদি হয়, তাহলে যদিও বা c এখানে আছে, আমরা অন্য আরেকটা ইন্টিজার ভেরিয়েবল ধরি, যে সাপোজ s। if a divides b, then there exists an integer s such that b equal to as। Okay, similarly, if a divides c, then there exists an integer t such that c equal to a t। তাহলে এই এই জিনিসটা আমরা লিখতে পারছি বাই দ্য থিওরেম অফ বা বাই দ্য ডেফিনিশন অফ ডিভিজিবিলিটি। বাই দ্য ডেফিনিশন অফ ডিভিজিবিলিটি আমরা এটা লিখতে পারি, যদি a divides b হয়, then there will be some integer s। তোমাদের ইচ্ছা মতো অন্য কোনো নাম দিতে পারো। There exists an integer s such that b will be equal to as। Similarly, if a divides c, then there exists an integer t such that c equal to at। তাহলে এই জিনিসটাকে আমরা আগের যে ডেফিনিশন অফ ডিভিজিবিলিটি, ওইটার আলোকে এখানে এভাবে রিপ্রেজেন্ট করছি। b ইকুয়াল টু এত পাইলাম, c ইকুয়াল টু এত পাইলাম। তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি না যে b প্লাস c, তাহলে কি হবে, b প্লাস c হবে as প্লাস at। এখানে যদি আমি a কে কমন নিই, আসে হচ্ছে s প্লাস t। তাহলে b প্লাস c is equal to
a ইন্টু s প্লাস টি। তাহলে s প্লাস টিটা এখানে s ও একটা ইন্টিজার, টি ও হচ্ছে একটা ইন্টিজার। তাহলে s প্লাস টি কত হবে? একটা ইন্টিজারই হবে। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে b প্লাস সি ইকুয়াল টু a ইন্টু সাম ইন্টিজার। তাহলে আমরা বলতে পারি না যে a, by the definition of divisibility we can say that a divides b plus c। আমরা যেটা এর আগে ডেফিনেশনে লিখে আসছি বা এখানে b ইকুয়াল টু লিখছি, c ইকুয়াল টু লিখছি, একইভাবে আমরা এটার জন্য এটাকেও লিখতে পারি। ঠিক আছে? তাহলে আমরা মূলত এটাকে প্রমাণ করতেছি একটা ডেফিনেশন দিয়েই, সেটা হচ্ছে a ডিভাইডস b যদি হয়, নিঃশেষে বিভাজ্য যদি হয়, তাহলে কোন একটা ইন্টিজার আমি পাবো, c দিলাম, d দিলাম, হোয়াটএভার, আমরা এই রিলেশনটা লিখতে পারবো যে b ইকুয়াল টু ac। অর্থাৎ b ইকুয়াল টু ac, সেখানে যদি c একটা ইন্টিজার হয়, তাহলে আমরা বলতে পারি a ডিভাইডস b। উল্টাটা চিন্তা করো এবার, b ইকুয়াল টু ac যদি হয় এবং c যদি একটা ইন্টিজার হয়, তাহলে বলতে পারি a ডিভাইডস b। ওকে? আর মূল ইয়ে অনুযায়ী যদি এরকম দেওয়া থাকে যে a ডিভাইডস b, তাহলে b ইকুয়াল টু ac হবে ফর সাম ইন্টিজার c। তাহলে এই জিনিসটাকে আমরা এখানে এভাবে সাজাইছি যে ইফ a ডিভাইডস b, তাহলে কোন একটা ইন্টিজার s এর জন্য b ইকুয়াল টু as হবে। আর ইফ a ডিভাইডস c, দেন c ইকুয়াল টু at হবে ফর সাম ইন্টিজার t। তাহলে b প্লাস c কে আমরা এগুলো অনুযায়ী লিখতে পারবো as প্লাস at, কমন নিলে a ইন্টু s প্লাস t হয়। তাহলে s প্লাস t যেহেতু একটা ইন্টিজার, তাহলে দেখো আমরা এখান থেকে লিখছিলাম উল্টাটা আর কি, b ইকুয়াল টু a ইন্টু c, c হচ্ছে একটা ইন্টিজার, তাহলে a ডিভাইডস b পাবো। ঠিক সিমিলারলি b প্লাস c ইকুয়াল টু a ইন্টু ইন্টিজার যদি হয়, তাহলে বলতে পারবো a ডিভাইডস b প্লাস c। তাহলে আমাদের প্রথমটা প্রমাণ হলো। তাহলে আমরা জাস্ট প্রপার্টি অফ ফ্রম দ্য ডেফিনিশন অফ ডিভিজিবিলিটি আমরা এই থিওরেমটাকে প্রুফ করছি। ঠিক আছে? তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটাও সেম, সেটা হচ্ছে ইফ a ডিভাইডস b, দেন a ডিভাইডস bc ফর অল ইন্টিজার c। তাহলে এটাকে ম্যাথমেটিক্যাল প্রুফে যাওয়ার আগে আমরা এমনিতে সংখ্যা বসে বসে চেক করতে পারি। যেমন যদি 3 ডিভাইডস 12 হয়, এখানে a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 12, তাহলে আমরা বলতে পারি 3 ডিভাইডস 12 ইন্টু 2। c এর, আমরা যে কোনো ইন্টিজারের জন্য এটা দেখবো, তাহলে c এর মান তো এখানে 1 ছিল, c এর মান যদি 2 হয়, তাহলে কত হচ্ছে? c এর মান মানে 2 ইন্টু 12 কত হবে? 24। তাহলে এটাও খাটে। c এর মান যদি 3 হয়, তাহলে 3 ইন্টু 12 আসে হচ্ছে 3 12 36। 3 এর মান যদি 4 হয়, তাহলে 4 ইন্টু 12 মানে 4 12 48, তাও এটা নিঃশেষে বিভাজ্য হবে। তো এটা আমরা কিছু সংখ্যা বসে বসে দেখছি যে হ্যাঁ আসলে এটা কাজ করে। কিন্তু এখন আমাদেরকে ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলাতে আসতে হবে। যেহেতু আমরা এখানে ডিভিজিবিলিটি থিওরেম প্রুফ করতেছি, তো আমরা খালি এই ডেফিনিশন অফ ডিভিজিবিলিটিটাকে আমরা বারবার ইউজ করতে হবে। ওকে? তাহলে এটা যদি বারবার ইউজ করি, তাহলে কি হচ্ছে যে ইফ a ডিভাইডস b, দেন b ইকুয়াল টু, আমরা বলতে পারি যে at ফর সাম ইন্টিজার t, জাস্ট একটা নাম দিলাম। ওকে? আচ্ছা, এবার আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে এই বিসি আর কি, না, বিসি ইকুয়াল টু, বি এর মানটা এখানে আমি সাবস্টিটিউট করে দিচ্ছি 80 ইন্টু
সি। ওকে, আবার BC ইকুয়াল টু যদি লিখি, সরি A2 ইন্টু সি, তাহলে এখানে এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসতে পারি, লিখতে পারি TC, যেখানে টি হচ্ছে একটা ইন্টিজার, সিও হচ্ছে একটা ইন্টিজার। তাহলে দুইটা ইন্টিজারের মাল্টিপ্লাই করলে রেজাল্টও আসবে হচ্ছে ইন্টিজার। তাহলে এখানে আসতেছে BC ইকুয়াল টু A ইনটু সাম ইন্টিজার। তাহলে বাই দ্য ডেফিনিশন অফ ডিভিজিবিলিটি আমরা বলতে পারি A ডিভাইডস BC। ওকে, তাহলে আমরা জাস্ট একই ডেফিনিশন বারবার ব্যবহার করব যে ইফ A ডিভাইডস B, দেন কোন একটা ইন্টিজার থাকবে t, যার জন্য লিখতে পারবো B ইকুয়াল টু AT। তারপর BC কে আমরা প্রকাশ করব এইভাবে, B এর মধ্যে AT এর মানটা প্রতিস্থাপন করব, AT ইনটু C। এটিকে একটু অন্যভাবে লিখবো, এটাকে বাইরে বের করে লিখতে পারি TC। তাহলে বলতে পারি যে TC হচ্ছে একটা ইন্টিজার। তাহলে আমরা বলতে পারি BC ইকুয়াল টু A ইনটু একটা ইন্টিজার যদি হয়, তাহলে বাই দ্য ডেফিনিশন অফ ডিভিজিবিলিটি আমরা বলতে পারি A ডিভাইডস BC। ওকে, সো আমাদের 2 নাম্বার থিওরেমটাও প্রুফ হয়ে গেল। এবার 3 নাম্বারটা আসি, if A divides B then and B divides C then A divides C, অনেকটা ট্রানজিটিভিটির মতো। যাই হোক, এখানে বলতেছে যদি A divides B হয় এবং B divides C হয়, তাহলে A divides C হবে। তাহলে এটাকেও আমরা প্রথমে বিভিন্ন সংখ্যা বসায় বসায় চেক করতে পারি প্রমাণ হয় কিনা। এটা প্রমাণ হবে যদি A এর মান যদি 3 হয় এবং B এর মান যদি 6 হয়, তাহলে A ডিভাইডস B হচ্ছে। আবার B এর মান যেটা 6 ছিল, এটাকে যদি ইউজ করি এইভাবে যে 18, 6 ডিভাইডস 18, অর্থাৎ C এর মান হচ্ছে 18, তাহলে 3 ডিভাইডস 18 হবে। বিভিন্ন সংখ্যা বসায় আমরা এটাকে চেক করলাম, বাট এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রুফের দিকে যাব। তাহলে বাই দ্য ডেফিনেশন অফ, যদি A ডিভাইডেড বাই B হয়, তাহলে বাই দ্য ডেফিনেশন অফ ডিভিজিবিলিটি আমরা লিখতে পারি দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার t such that b equal to at। আবার যদি if b divides c হয়, then there is an integer s such that c equal to bs। সরি, এটা প্রমাণ করছি c equal to bs। তাহলে আমরা if পার্টটাকে আমরা প্রকাশ করছি বাই দ্য ডেফিনিশন অফ ডিভিজিবিলিটি। তাহলে এবার আসো হচ্ছে আমরা এখানে c ইকুয়াল টু যদি লিখি যে c ইকুয়াল টু, আমরা লিখতে পারি এখানে bs টা আসছিল না, এটাকে আমরা বের করছিলাম c ইকুয়াল টু bs। এখানে আমরা b কে রিপ্লেস করতে পারি এটা দিয়ে at ইনটু s, তারপর এইটাকে আলাদা করলাম, ts টাকে রাখলাম। ts টা হচ্ছে দুটো ইন্টিজারের মাল্টিপ্লিকেশন which will be an integer itself। তাহলে বলতে পারি c equal to a into some integer, তাহলে a divides c by the definition of divisibility। ওকে, তাহলে আমরা বারবার এই তিনটা থিওরেমের ক্ষেত্রে এই পার্টগুলাকে ডেফিনিশন অফ ডিভিজিবিলিটিতে প্রকাশ করব, আর লাস্ট যেটাকে প্রুফ করব, তাহলে আমরা এখানে b প্লাস c লিখে b এর মানগুলাকে c এর মানগুলাকে রিপ্লেস করে আবার ডেফিনিশন অফ ডিভিজিবিলিটির ফর্মে চলে যাব। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেইন আমাদের কনসেপ্টটা। তো তোমরা এটা বুঝতে পারছো মোটামুটি? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে ডিভিজিবিলিটি প্রপার্টি তিনটা ছিল, এগুলাকে আমরা প্রুফ করলাম। প্রুফটা একেবারে 2-3 লাইনের প্রুফ, জাস্ট বাই দ্য ডেফিনিশন অফ ডিভিজিবিলিটি আমরা এগুলা লিখতে থাকবো। আচ্ছা, এবার আসো হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। হ্যাঁ, ডিভিশন অ্যালগরিদমটা কি? এটা একেবারেই সহজ। আমরা তো মূলত আজকে ডিভিশনটা করতেছি। তো এখানে বলা হচ্ছে যে when an integer is divided by positive integer, অর্থাৎ a divides b, b কে a দ্বারা ভাগ যাবে
এ যদি জিরো না হয়, পজিটিভ ইন্টিজার হয়, এ যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, then there will be a quotient and a remainder. কোশ্চেন থাকবে অর্থাৎ ভাগফল এবং ভাগশেষ রিমাইন্ডার থাকবে। রিমাইন্ডারটা জিরো হইতে পারে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হলে তখন আমাদের রিমাইন্ডারটা হবে হচ্ছে জিরো। দিস ইজ ট্রেডিশনালি কল্ড দ্য ডিভিশন অ্যালগোরিদম অথবা ডিভিশন থিওরেম। থিওরেম আকারেও আমরা এটাকে বলতে পারি। তাহলে এখানে আমরা এটাকে ফর্মালি প্রকাশ করি। তাহলে একটু আগে আমরা এ ডিভাইডস বি বলছি, এখন একই জিনিস আমরা দেখব, বাট মূলত এখন আমাদের কোশ্চেন এবং রিমাইন্ডার এই দুইটা টার্মকেও যুক্ত করতে হবে আমাদের কনসিডারেশন। তাহলে এখানে আসতেছে হচ্ছে ডেফিনিশনটা, মানে থিওরেম অ্যালগরিদমটা বলতেছে যে if a is an integer and d is a positive integer, if a is an integer and d is a positive integer, then there are unique integers q and r. q হচ্ছে কোশ্চেন্টের জন্য, আর হচ্ছে রিমাইন্ডারের জন্য। এবং কোশ্চেনটা রিমাইন্ডারটা সবসময় জিরো হতে পারে, অথবা যে বি, হ্যাঁ, যাকে দিয়ে ভাগ দেওয়া হচ্ছে তার থেকে ছোট হবে। ওকে, এটা একটা শর্ত। দেন এই কে আমরা এই রকম একটা ফর্মে প্রকাশ করতে পারি। আচ্ছা, এটা আমরা নিজেরাই জিনিসটাকে বুঝতে পারবো কিভাবে। তাহলে আমাদেরকে বলা হচ্ছে এ হচ্ছে একটা ইন্টিজার, বি হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? তাহলে আমরা কিছু ইন্টিজার পাবো কিউ এন্ড আর, যেখানে আর এর মানটা হচ্ছে জিরো হতে পারে, কিন্তু ডিভিজার থেকে ছোট হবে। এই ডিভিজার থেকে ছোট হবে। তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে বি ইকুয়াল টু, হ্যাঁ সরি উল্টা লিখছি, a ইকুয়াল টু gq প্লাস a ইকুয়াল টু bq প্লাস r। এ হচ্ছে যাকে ভাগ দেওয়া হচ্ছে, অর্থাৎ ভাজ্য। বি হচ্ছে যাকে দিয়ে ভাগ দিচ্ছে। তাহলে আমরা জিনিসটাকে একটু এভাবে করি যে সাপোজ আমি এখন এটা এভাবে প্রকাশ করতেছি যে 34 কে তুমি 6 দিয়ে ভাগ দিচ্ছ। তাহলে এখানে a ইকুয়াল টু 6, d ইকুয়াল টু সরি a ইকুয়াল টু 34 কে 6 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে a ইকুয়াল টু 34, d ইকুয়াল টু 6। ওকে, তাহলে এটাকে আমরা a কে কিভাবে প্রকাশ করতে পারবো, অর্থাৎ 34 ইকুয়াল টু b 6q প্লাস r। তাহলে 34 কে 6 দিয়ে ভাগ দিলে ভাগফল আসে হচ্ছে 5, 5 6 30, ভাগশেষ থাকে হচ্ছে 4। তাহলে এইভাবে আমরা একটা সংখ্যাকে, যাকে আমি ভাগ দিচ্ছি তাকে এভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ যাকে ভাগ দিচ্ছি আমরা, a কে ভাগ দিচ্ছি, অর্থাৎ 34 কে ভাগ দিচ্ছি 6 দিয়ে, b দিয়ে। তাহলে 6 ইনটু কোশ্চেন্ট ভাগফল প্লাস রিমাইন্ডার। এখানে আমরা টোটাল 4টা ভেরিয়েবলের নাম জানলাম। একটা হচ্ছে যাকে দিয়ে ভাগ দেওয়া হচ্ছে, অর্থাৎ আমার ডিটা, যাকে ভাগ দিচ্ছ এ, এবং ভাগফল ভাগ করার পরে ভাগফল এবং রিমাইন্ডার। আমরা এটাকে এভাবেও লিখতে পারি, যেমন 36 হচ্ছে আমার এ, বি হচ্ছে 6। তাহলে 36 কে আমি কিভাবে প্রকাশ করব, আমার বি হচ্ছে 6, কোশ্চেন্ট তো 6ই আসবে,
6 6 36, কোনো রিমাইন্ডার থাকে না। এভাবে আমরা লিখতে পারি, কারণ আমরা জানি হচ্ছে রিমাইন্ডারটা 0 সমানও হতে পারে অথবা 0 থেকে বড়ও হতে পারে, কিন্তু সবসময় সে d থেকে ছোট হবে। রিমাইন্ডারটা d থেকে ছোট হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিভিশন অ্যালগরিদমের এই বিষয়গুলো। আচ্ছা, এবার এখানে আরেকটা দুইটা ফাংশন আছে আমাদের, একটা হচ্ছে ডিভিশন ফাংশন, আরেকটা হচ্ছে মোড ফাংশন। ডিভিশন ফাংশন হচ্ছে ভাগফল বের করার ফাংশন, অর্থাৎ আমরা বলতে পারবো এভাবে কিউ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই ডি। ডি দিয়ে এ কে ভাগ, এ ডিভাইডেড বাই ডি, অর্থাৎ ডি দিয়ে এ কে ভাগ দেওয়া হচ্ছে না। সেটা কিরকম দেখো, এখানে এটা হচ্ছে আমাদের কোশেন্ট ছিল, তাহলে কোশেন্ট ইকুয়াল টু যে আমরা বলতেছি যে এ ডি আই ভি ডি, তাহলে দ্যাট মেক সেন্স যে ডি দিয়ে 6 দিয়ে আমরা এ কে ভাগ দিয়ে যা পাবো ভাগফল ওইটাই আসবে, নিঃশেষে বিভাজ্য না হলেও প্রবলেম। আর আর হচ্ছে রিমাইন্ডার এ মড ডি, এই মডটাকে বলে হচ্ছে মডিউলাস, যেটা দিয়ে আমরা এই মডিউলাস অপারেটরটা দিয়ে আমরা ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডারটাকে ডিটারমাইন করি। তো এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য আমার কিউ আসছে 6 এবং আর আসছে হচ্ছে 0, যেহেতু কোনো রিমাইন্ডার ছিল না। তাহলে এখানে আমরা দুইটা তোমার ফাংশন করছি, একটা হচ্ছে ডেফিনিশনের জন্য, ডিভিশনের জন্য, আরেকটা হচ্ছে অর্থাৎ এক মানে ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডারের জন্য। ঠিক আছে, একই জিনিসকে আমরা এভাবে ঘুরায় ঘাড়ায় লিখছি, একটা হচ্ছে ডিভিশনের জন্য, আরেকটা হচ্ছে রিমাইন্ডারের জন্য। আচ্ছা, এখন আমরা একটা টপিকে, আচ্ছা এখানে বলতেছে হোয়াট আর দ্য কোশেন্ট এন্ড রিমাইন্ডার when 101 is divided by 11। সহজ জিনিস, 101 কে আমরা যদি 11 দিয়ে ভাগ দিই, 9 হচ্ছে আমাদের কোশেন্ট, রিমাইন্ডার হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি যে যাকে ভাগ দিচ্ছি, হ্যাঁ 101, তাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ 11 into quotient plus remainder। ওকে, তাহলে quotient হচ্ছে কত আছে 9, হ্যাঁ এই ও সরি 9, আর রিমাইন্ডার হচ্ছে, তাহলে আমরা কোশেন্ট বের করার সূত্রটা কি হচ্ছে যে 101 ডিভিশন 11, 11 দিয়ে 101 কে ভাগ দিলে যা আসে। আর মোড বের করার সূত্র হচ্ছে 101 মোড 11, 101 কে 11 দিয়ে ভাগ দিলে ভাগফল যা আসে, অর্থাৎ এই ক্ষেত্রে 2 আসছে। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই, হোয়াট আর দ্য কোশেন্ট এন্ড রিমাইন্ডার when -11 is divided by 3। তো এখানে আমাদের ভাগফলটা আসবে হচ্ছে -4 আর রিমাইন্ডার হচ্ছে 1। যেহেতু এটা মাইনাস, আমরা আপারটা ধরি আর কি, না এটা আমাদের ডিভিশনের যে আমরা ছোটবেলা থেকে যেটা করে আসছি। আচ্ছা, এবার আসা হচ্ছে কংগ্রুয়েন্স রিলেশন। আচ্ছা, কংগ্রুয়েন্স রিলেশনটা কি, এটা একটু একটু কমপ্লেক্স আছে জিনিসটা, একটু ভালো করে খেয়াল করি আমরা। ডেফিনিশনটা কি, কেউ কোনো কোশ্চেন করছে হ্যালো, কিছু বুঝতেছি না, কিছু বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা ডেফিনিশন আছে, সেটা হচ্ছে যে ইফ এ এন্ড বি
are integers and m is a positive integer, then a is congruent to b modulo m. আচ্ছা, এটা বেশ, এটা একটু তোমাদের হয়তো মাথার উপর দিয়ে যাবে এখন। সেটা হচ্ছে যে কংগ্রুয়েন্ট। কংগ্রুয়েন্ট এই শব্দটা আমরা একটু চিন্তা করি, জিনিসটাকে এভাবে চিন্তা করা ম্যাথমেটিক্স বাদ দিয়ে। সেটা হচ্ছে যে সাপোজ কি বলা যায়, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলছি সাপোজ 11টার মধ্যে। হ্যাঁ, তো তোমরা বলতেছো হচ্ছে স্যার আধা ঘন্টা সময় বাড়াই দেন, আমরা 11:30টার মধ্যে জমা দিলে হবে। তখন আমি বলতে পারি এটা যে আই এম কংগ্রুয়েন্ট টু, হ্যাঁ, আই এম কংগ্রুয়েন্ট টু ইউ পিপল সাবমিট বাই 11:30। অর্থাৎ তোমরা যে 11:30 দিয়ে 30-র মধ্যে সাবমিট করতেছো, এটার জন্য আমি কংগ্রুয়েন্ট আছি, অর্থাৎ এগ্রি করতেছি। কংগ্রুয়েন্ট শব্দটা হচ্ছে এগ্রি করা, তোমাদের ডিসিশন এবং আমার মতামতটা, এটা বা তোমাদের মতামত আমার মতামতটা একটা এগ্রিমেন্টে আসছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি আই এম কংগ্রুয়েন্ট টু ইউ পিপল সাবমিট বাই 11:30। তো এটাকে আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় যদি এভাবে ডিভিশনের ডোমেইনে যদি প্রকাশ করি, তাহলে হচ্ছে a is congruent to b modulo m হবে if, মানে যে মানে a is congruent to b modulo m হবে if m divides a minus b। আচ্ছা, এটা কিরকম? আচ্ছা, এটাকে আমরা আসলে একটা কাজ করি, আমরা একটা আগে এক্সাম্পলে চলে আসি। বলা হচ্ছে যে ডিটারমাইন whether 17 is congruent to 5 modulo 6, অর্থাৎ a হচ্ছে 17 is congruent to b modulo m বলছি না? আমাদের সূত্রটা ছিল a is congruent to, এটাকে আমরা এভাবে লিখতে পারি, তিনটা ইকুয়াল টু সাইন, a is congruent to b mod m। এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। আমাদেরকে এক্সাম্পলে পড়তে দিছে ডিটারমাইন করো whether 17, যেটা হচ্ছে a, is congruent to 5 modulo 6, 5 হচ্ছে b, 6 হচ্ছে m। এবং আমরা জানি হচ্ছে এটা ট্রু হবে যদি m ডিভাইডস a মাইনাস b হয়, অর্থাৎ a মাইনাস b এর ডিফারেন্সটাকে b দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তো এখানে a হচ্ছে 17, b হচ্ছে 5, কত আসে 12, m হচ্ছে কত 6, তাহলে 6 ডিভাইডস 12। এই শর্তটা খাটে, এটা সত্যি। তাহলে এটা যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা বলতে পারি যে yes, 17 is congruent to b modulo 6। আমরা এটাকে লিখতে পারি এভাবে, 17 congruent to 5 modulo 6। তোমরা এটাকে প্যারেনথেসিসের মধ্যে প্রকাশ করবা, প্যারেনথেসিস ছাড়া হবে না, ঠিক আছে? এটা হচ্ছে কংগ্রুয়েন্সের রিলেশন বোঝাচ্ছে। এটা বুঝতে পারছো তোমরা? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। তাহলে বলা হচ্ছে ডিটারমাইন করো whether 24 and 14 are congruent modulo 6, অর্থাৎ আমাকে এটা প্রুফ করতে দিচ্ছে বা ডিটারমাইন করতে বলছে 24 is congruent to 14 mod 6, 14 mod 6। তাহলে এটা তখনই এই কংগ্রুয়েন্স রিলেশনটা ট্রু হবে যদি m ডিভাইডস a মাইনাস b হয়। তাহলে আমার m হচ্ছে এখানে 6 আর a মাইনাস b কত 24 মাইনাস 14 ইকুয়াল টু 10। তাহলে m ডিভাইডস a মাইনাস b, 6 ডিভাইডস 10,
এই ইয়েটা এই কন্ডিশনটা তো স্যাটিসফাই করে না, কারণ 10 কে 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। তাহলে আমরা বলবো যে 24 is not congruent to 14 modulo 6। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে 70 তাকে মোড করা হবে, মানে মোড যদি 6 থাকে তাহলে মোড 6 17 করলে যেটা রিমাইন্ডার থাকবে আর 5 কে করলে যেটা রিমাইন্ডার থাকবে দুইটা সেম হবে। সেম হবে, রাইট রাইট, সেম হবে, সেম হবে। আর আমরা মানে এখন যে দেখাচ্ছি হচ্ছে যে ওটা তোমারটাও ঠিক আছে, যে মানে দুইটা কংগ্রুয়েন্ট হবে যদি মোড মানে এম কে দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার একই থাকে। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলতেছি তাহলে হচ্ছে যে প্রথমটার ক্ষেত্রে যদি দেখি যে 17 is congruent to 5 mod 6, তাহলে 17 কে 6 দিয়ে ভাগ দিলে তোমার রিমাইন্ডার থাকে 5, আবার 5 কে 6 দিয়ে ভাগ দিলেও রিমাইন্ডার থাকে 5। হ্যাঁ, এভাবেও আমরা জিনিসটাকে প্রমাণ করতে পারি। তাহলে আমরা বলতে পারবো 17 is congruent to 5 mod 6, অথবা আমরা বলতে পারি যে m divides a minus b, অর্থাৎ এই 17 এবং 5 থেকে 5 এর ডিফারেন্স হচ্ছে 12, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এটা খাটে। আর এই ক্ষেত্রে 24 আর 14 এরা কংগ্রুয়েন্ট টু 6 না। কেন? কারণ 24 কে 6 দিয়ে ভাগ দিলে ভাগশেষ আসে 0, 14 কে 6 দিয়ে ভাগ দিলে ভাগশেষ আসে 2, এটা ম্যাচ করে না। আবার এভাবেও প্রমাণ করতে পারি যে 6 দিয়ে 24 এবং 14 এর যে ডিফারেন্স a মাইনাস b 10 আসে, তাকে নিঃশেষে বিভাজ্য হয় না। তাহলে এটা হচ্ছে আমাদের কংগ্রুয়েন্স রিলেশন। এটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা, একটু মোর অন কংগ্রুয়েন্সিস। আচ্ছা, এখানে আমরা একটা ইন্টারেস্টিং থিওরেম দেখবো, সেটা হচ্ছে যে m হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, তাহলে a এবং b কংগ্রুয়েন্ট মডিউলো m হবে if and only if there is an integer k such that a equal to b plus k। খুবই একটা কমপ্লিকেটেড স্টেটমেন্ট, এটাকে আমরা সহজ করে দিয়ে এভাবে যে বলা হচ্ছে যে a, যদি আমাদেরকে যদি বলা থাকে a is b congruent to mod m যদি হয়, তাহলে আমরা বলবো হচ্ছে a কে এভাবে প্রকাশ করতে পারি a equal to b plus km, যেখানে k হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। ওকে, আচ্ছা, এটাকে আমরা এখন প্রুফ করব। এটাকে প্রুফ করলে এটাকে আমরা চাইলে সংখ্যা বসে বসে দেখতে পারি। আমরা ম্যাথমেটিক্যাল প্রুফের দিকে যাব, যে বলা হচ্ছে a is congruent to b mod m, দেন এখন আমরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা এই থিওরেমটা করতেছি হচ্ছে কংগ্রুয়েন্সের থিওরেম। আমরা এখন প্রপোজ একটা জানলাম, তো আমরা এটাকে প্রুফ করব হচ্ছে ডেফিনিশন অফ কংগ্রুয়েন্স। ডেফিনিশন অফ কংগ্রুয়েন্স কোনটা ছিল? এই যে m ডিভাইডস a মাইনাস b, এই ডেফিনিশন। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা সহজ হয়ে যাবে। যেমন আমরা ক্লাসের শুরুতে যখন আমরা ডিভিজিবিলিটি থিওরেম প্রুফ করছিলাম, তখন ডিভিজিবিলিটির ডেফিনিশন কাজে লাগাইছিলাম। এখন কংগ্রুয়েন্সের ডেফিনিশন কাজে লাগিয়ে কংগ্রুয়েন্সের থিওরেম প্রুফ করব। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে if a is congruent to b mod m, then by the definition of congruence একটা ইন্টিজার থাকবে m, যার সাপেক্ষে বলতে পারবো m divides a minus b।
এটা হচ্ছে ডেফিনিশন। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে a মাইনাস বি, হ্যাঁ, ইকুয়াল টু কে এম, and equivalently a equal to b plus km। জিনিসটা কি হচ্ছে, তাহলে এখানে আম, আমরা বলতেছি হচ্ছে যে m ডিভাইডস a মাইনাস b, হ্যাঁ, তাহলে m ডিভাইডস a মাইনাস b, নিশ্চয়ই তাহলে এমন একটা ইন্টিজার থাকবে কে। দেখো আমরা শুরুতে কি পড়ছিলাম, a is congruent to b mod m। এটা কখন আসছিল, আসছিল হচ্ছে ইফ আমাদের ডেফিনেশনটাতে ফিরে যায়, সেটা হচ্ছে যদি আমাদের a ডিভাইডস b, তাই না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে মানে মানে একই জিনিস আর কি, আমরা জাস্ট a মাইনাস b কে এখানে বলতেছি। তাহলে আমরা বলতেছি a মাইনাস b ইকুয়াল টু কে এম যদি হয়, তাহলে আমরা বলতে পারবো যে m ডিভাইডস m, মানে নর্মালি আমরা ডেফিনিশনটাকে কাজে লাগাচ্ছি, এটা একটু একটু ঝামেলা আছে। আমরা বলতেছি হচ্ছে ইফ a congruent to b mod m, the definition অনুযায়ী আমরা বলতে পারবো b divides a minus b, এটা হচ্ছে আমাদের ডেফিনিশন। তাহলে আমরা একটা ইন্টিজার আনতে পারি কে, যার সাপেক্ষে লিখতে পারবো যে a minus b equal to km, হ্যাঁ, কারণ আমরা জানি হচ্ছে এই যে আচ্ছা সরি, এখানে ডিভিজিবিলিটির ডেফিনিশনটাও এখানে অ্যাড হবে। আচ্ছা এটা আমি একটু তোমাদেরকে মানে ইয়ে করে বুঝাই আর কি, এটা মানে ক্যাচ লেগে যেতে পারে। আমরা জানি হচ্ছে যদি a ডিভাইডস b হয়, তাহলে আমরা জানি হচ্ছে b ইকুয়াল টু ac হবে ফর সাম ইন্টিজার c, এটা এক পাশে আমরা রাখলাম। আচ্ছা আরেকটা হচ্ছে a congruent to b mod m যদি হয়, তাহলে বলতে পারি যে m ডিভাইডস a মাইনাস b। ওকে, তাহলে কোন একটা ইন্টিজার কে এর সাপেক্ষে আমরা লিখতে পারি যে a মাইনাস b ইকুয়াল টু কে এম, এটাকে আমরা এই ফর্মুলাতে ফেলছি যে কোন একটা ইন্টিজার c এর সাপেক্ষে a ডিভাইডস b, এটাকে আমরা b ইকুয়াল টু ac ফরম্যাটে লিখছিলাম। তাহলে এখানে বলতে পারি যে এটাকে তোমরা c চিন্তা করো এই ইকুয়েশন, তাহলে কি হচ্ছে এটা a হয়ে যাচ্ছে, তাহলে a ডিভাইডস b, অর্থাৎ m ডিভাইডস a মাইনাস b। ঠিক আছে, এটা একটু ঘুরায় আসছে আর কি জিনিসটা। অর্থাৎ আমরা প্রুফ করতেছি যদি a congruent to b mod m হয়, তাহলে আমাদেরকে এভাবে লিখতে পারি যে ইন্টিজার থাকবে a কে, যার সাপেক্ষে a ইকুয়াল টু b প্লাস km। এটা প্রুফ করতে হবে আমাদের। তো এটা করার আগে আমরা বলবো হচ্ছে যে ডেফিনিশন অনুযায়ী, কংগ্রুয়েন্স ডেফিনিশন অনুযায়ী m ডিভাইডস a মাইনাস b হয়। দ্য ডেফিনিশন অফ ডিভিজিবিলিটি অনুযায়ী আমরা লিখতে পারি একটা ইন্টিজার পাবো k such that a minus b equal to km, এটাকে আমরা এভাবে লিখতেছি যে a ডিভাইডস b যদি হয় b equal to ac, যেখানে c হচ্ছে একটা ইন্টিজার, a ডিভাইডস b, তো সেই ক্ষেত্রে কেও হচ্ছে একটা ইন্টিজার m ডিভাইডস a মাইনাস b। এটা খাটে, এখান থেকে এটা খাটে। তাহলে আমরা এটাকে পক্ষান্তর যদি করি, তাহলে আসবে হচ্ছে a ইকুয়াল টু b প্লাস km। তাহলে আমাদের থিওরেমটা প্রুফ হয়ে গেল। তাহলে এটাকে প্রুফ করার আগে, এটাকে প্রুফ করার জন্য আমরা প্রথমে সাহায্য নিছি হচ্ছে কংগ্রুয়েন্সের থিওরেম। কংগ্রুয়েন্সের থিওরেম অনুযায়ী যদি a is congruent to b mod m হয়, the definition of congruence অনুযায়ী আমরা বলতে পারি m divides a minus b। তাহলে m divides a minus b যখন বলছি, তখন আমরা ডিভিশনের যে তোমার থিওরেমটা, ডেফিনিশনটা ওইটাতে ফিরে যাব, a divides b। তাহলে আমরা এভাবে লিখতে পারি না b equal to ac, যেটা আমাদের প্রথম ডিভিজিবিলিটি ডেফিনিশন ছিল। তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি
m ডিভাইডস a মাইনাস b যদি হয়, লিখতে পারি a মাইনাস b ইকুয়াল টু km, এই ফরম্যাটে লিখছি ফর সাম ইন্টিজার k। ঠিক আছে, তাহলে এটাকে ইকুইভ্যালেন্টলি লিখতে পারি আমরা পক্ষান্তর করে a ইকুয়াল টু b প্লাস km। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। আমরা এই কনভার্স প্রমাণটা দেখার দরকার নেই, আমরা জাস্ট এটা দিয়ে প্রমাণ হয়ে গেছে। তোমরা এটা বুঝতে পারছো কিভাবে আসছে? দুইটা ডেফিনিশন এখানে কাজে আসছে, একটা হচ্ছে কংগ্রুয়েন্স আর একটা হচ্ছে ডিভিজিবিলিটির ডেফিনিশন। তোমাদের কাছে পরিষ্কার হয়েছে এটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের লাস্ট একটা থিওরেম আসছে, এটা একদম সোজা অবশ্য। এটা হচ্ছে যে m হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার ধরে নিলাম, এবং আমাদেরকে বলতেছে ইফ a is congruent to b mod n and if c is congruent to d mod n, then a plus c equal to এটা হবে, ac equal to এটা হবে। এটা যদি তোমাদেরকে প্রুফ করতে দেয় তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। কিভাবে? সেটা হচ্ছে a is congruent to b mod n, তার মানে আগের থিওরেম অনুযায়ী আমরা একটা ইন্টিজার পাবো s, যার সাপেক্ষে লিখতে পারবো b ইকুয়াল টু a প্লাস এস এন। আমাদের জাস্ট আগের যে থিওরেম, যদি a is congruent to b mod m হয় তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু b প্লাস kn। এই থিওরেম অনুযায়ী আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যদি a is congruent to b mod m হয় তাহলে নিশ্চয়ই কোনো একটা ইন্টিজার থাকবে s, যার সাপেক্ষে লিখতে পারবো a ইকুয়াল টু b প্লাস এস m। সিমিলারলি c is congruent to d mod m যদি হয় তাহলে একটা ইন্টিজার পাবো t, যার সাপেক্ষে লিখতে পারবো b ইকুয়াল টু a প্লাস, নাকি ঠিক আছে, সরি না, b ইকুয়াল টু ভুল লিখছি রে, আমি ভুল লিখছি। আচ্ছা, আমাদের ফর্মুলাটা দেখে আসি। a is congruent to a equal to b plus k, তাহলে a if a is congruent to b mod m যদি হয়, থিওরেম 4 অনুযায়ী একটা ইন্টিজার পাবো s, যার সাপেক্ষে লিখতে পারবো b ইকুয়াল টু a প্লাস এস এন, এবং পরেরটার জন্য লিখতে পারবো থিওরেম 4 অনুযায়ী একটা ইন্টিজার পাবো t, যার সাপেক্ষে লিখতে পারবো d ইকুয়াল টু c প্লাস t। ওকে, থিওরেম 4 এর ফরম্যাট অনুযায়ী আমরা এভাবে লিখলাম। ওকে, আচ্ছা, এবার আমরা যদি লিখি জিনিসটাকে এভাবে b প্লাস t, এখানে b এর মানটাকে প্রতিস্থাপন করব, d এর মানটাকে প্রতিস্থাপন করব। এবার এটাকে একটু অর্ডারটাকে আমরা ঘুরাই দিই, a প্লাস c কে আলাদা করি এবং এস এম প্লাস টি এম এর মধ্যে কমন নিই m কে, তাহলে m ইনটু s প্লাস t হচ্ছে। ওকে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে সামথিং ইকুয়াল টু সামথিং প্লাস m ইনটু এত। তাহলে এটা আমরা থিওরেম 4 এর ফরম্যাটে ফিরে যাচ্ছি, সামথিং ইকুয়াল টু সামথিং প্লাস ইন্টিজার ইনটু, সরি মানে m ইনটু ইন্টিজার। ঠিক আছে, তাহলে এই ফরম্যাটে আমরা ফিরে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারি না যে a is congruent to b ফর্মুলা অনুযায়ী, থিওরেম অনুযায়ী। তাহলে আমরা যেটা এখানে করতেছি সেটা হচ্ছে প্রতিস্থাপন করার পরে এটা পাই না, তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি যে b প্লাস d ইকুয়াল টু a প্লাস c প্লাস m ইন্টু s প্লাস t, ইন্টিজার ইন্টু m টা, হ্যাঁ, km km এই ফরম্যাটে চলে আসছে। তাহলে বলতে পারি যে a plus c will be module congruent to b plus d। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে প্রুফ করতে পারি। আবার ac এর জন্য একইভাবে প্রমাণ করতে পারি bd, b তে আমি এই b এর মানটা প্রতিস্থাপন করলাম যেটা পাইছি, এবং d এর মানটা প্রতিস্থাপন করছি, তারপর a এবং c কে আলাদা করে নিছি, m দিয়ে কমন নিছি। কমন নেওয়ার পরে
যেটা পাচ্ছি এই টোটাল জিনিসটা আসবে হচ্ছে একটা ইন্টিজার। তাহলে বলতে পারি হচ্ছে ওই আগের থিওরেম 4 এর ফর্মেটে চলে যাব। তাহলে বলতে পারি বিডি এসি ইজ কংগ্রুয়েন্ট টু বিডি। তাহলে আমি আরেকবার একটু বলি, সেটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে এম হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার দেওয়া আছে। ইফ এ ইজ কংগ্রুয়েন্ট টু বি মোড এম and if c equal to d mod m, তাহলে a plus c equal to b plus d mod m and ac equal to bd mod m। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? তাহলে এখানে আমাদের প্রুফে আসতেছে হচ্ছে যে আমাদের ডেফিনিশন থিওরেম 4 অনুযায়ী যে দেয়ার ইন্টিজার্স, মানে এটার জন্য একটা ইন্টিজার পাবো s, যেটাকে এই আগের থিওরেম অনুযায়ী আমরা এইভাবে ভেঙে নেব। ঠিক আছে, a is congruent to b mod m। তো যদি এটা হয়ে থাকে তাহলে একটা ইন্টিজার পাবো k, যার সাপেক্ষে লিখতে পারবো a plus a equal to b plus km। এটাকে একই ফরম্যাটে আমরা লিখবো যে যদি a is congruent to b mod m হয়, তাহলে আমরা লিখতে পারবো থিওরেম 4 অনুযায়ী একটা ইন্টিজার পাবো s, যার সাপেক্ষে লিখতে পারবো b equal to a plus sm। আবার এটার ক্ষেত্রেও লিখতে পারবো একটা ইন্টিজার পাবো t, d equal to c plus t। তাহলে এখানে প্রত্যেকটাকে প্রতিস্থাপন করে করে আমরা আবার থিওরেম 4 এর ইয়েতে চলে যাব, ফরম্যাটে চলে যাব। অর্থাৎ b plus d is congruent to a plus c, অথবা a plus c is congruent to b plus d। ওকে, তো একইভাবে এটাও বলতে পারি ac is congruent to bd। Right? তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে যে 7 is congruent to 2 mod m and 11 is congruent to 1 mod m। তাহলে আমরা এই থিওরেমের মধ্যে ফেলতে পারি। থিওরেম বলতেছে হচ্ছে যদি এরকম থাকে a is b congruent to m এবং c is b congruent to m, m এখানে হচ্ছে কমন, তাহলে a plus c অর্থাৎ 7 plus 11 কত আসে 18 is congruent হবে b plus d, অর্থাৎ 2 plus 1 3 more 6। ওকে, তাহলে Five. এটা থাকে, হ্যাঁ, 18 কে সরি 5 তাহলে 18 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগশেষ আসে হচ্ছে 3, আবার 3 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগশেষ আসে 3। সো এটা থাকলো, সম্পর্কটা প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ফরম্যাটে বসায় বসায় এই থিওরেম গুলাকে প্রুফ করতে পারবো। ওকে, তো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে এই লাস্টের থিওরেমটা নিয়ে? জাস্ট আমরা থিওরেম 5 কে প্রুফ করার জন্য থিওরেম 4 এর সাহায্য নিচ্ছি। ওকে, আবার থিওরেম 4 কে প্রুফ করার জন্য সাহায্য নিচ্ছি হচ্ছে ডেফিনিশন অফ কংগ্রুয়েন্স এবং ডেফিনিশন অফ ডিভিজিবিলিটি। ওকে, তারপর আমরা শুরুতে কিছু থিওরেম প্রুফ করছিলাম, এই যে এই তিনটা, এগুলাকে প্রুফ করার জন্য সাহায্য নিচ্ছিলাম ডেফিনিশন অফ ডিভিজিবিলিটি। রাইট, তাহলে এইভাবে আমরা কাজগুলো করছি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করি। হ্যাঁ, ভালো থেকো, বৃহস্পতিবার দিন আবার দেখা হবে।